এত বড় একটা ফাইটিং ফোর্স সুলাইমান লিড করে নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। চিন্তা করে দেখেন, একটা 12-13 বছরের ছেলে এত বড় একটা ফাইটিং ফোর্সে নিয়ে যাচ্ছে, পথ দেখায়। সুলাইমান একদম প্রথমে আছে। একদিন এরকম ক্যাম্পে বসে আছি, তো হঠাৎ দেখি যে কান্নার শব্দ। তো আমি আমার টেন্ট খুলে বাইরে এসে দেখি যে আমার মুক্তিযোদ্ধারা একটা 12-13 বছর ছেলেকে ধরে মারতেছে। তো আমি গেলাম, আমি যে বললাম, এই ছেলেটাকে মারতেছো কেন? তো তখন একজন আমার মুক্তিযোদ্ধা বলে, স্যার এই আমার গ্রামের ছেলে, এর নাম সুলাইমান, স্যার চোর, এর বাপও চোর, এও চোর, বাপ বেটা মিলে গ্রামে চুরি করতো। তো আমাকে দেখে ছেলেটা এসে আমার পা জড়ায় ধরছে, বলে স্যার ও ঠিকই বলছে স্যার, আমার বাবাও চোর ছিল, আমিও চোর ছিলাম, আমরা বাপ বেটা মিলে চুরি করতাম, কিন্তু বাবারে স্যার পাকিস্তান আর্মি গুলি করে মারছে। তো আমি আসছি স্যার যুদ্ধ করবো, প্রতিশোধ নেবো, পাকিস্তান আর্মিকে মারবো। তো এত ছোট যে 303 রাইফেলও তার চেয়ে উঁচু, সে কিছুতেই যাবে না। তো ক্যাম্পে তো অনেক ছেলে পেলে আছে, আমরা যাই রেখে দাও এরে। তো যাই হোক, ছেলেটা ছিলই। যুদ্ধের প্রায় নভেম্বর মাসের দিকে, যুদ্ধের যখন প্রায় চূড়ান্ত অভিযানের দিকে আমরা তখন অগ্রসর হব, ঠিক তখন আমার এক কমান্ডার এসে বলে, স্যার এই সুলাইমান কিন্তু সাংঘাতিক সাহসী। আমি তাই নাকি? বলে 2-1টা অপারেশনে নিয়ে গেছি স্যার, খুব সাহসিকতার সাথে যুদ্ধ করতো। আমি তো রাইফেল কোথায় পেলে? তো আমাদের ওইখানে প্রচুর অস্ত্রশস্ত্র আসতো ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে। তো ওইখানে একটা ছোট্ট বেরেটা রাইফেল এসেছিল, তো ওটা ওকে আমার মুক্তিযোদ্ধারা দিয়েছিল। ওটা দিয়ে আমি একটা ছবিও তুলে রেখেছিলাম, যেটা আমার এই জনযুদ্ধ 71 বইতে আছে, 12-13 বছরের সুলাইমানের ছবি। 22শে নভেম্বরে আমাদেরকে তখন ভারতীয় কর্তৃপক্ষ এবং ভারতীয় সেনাবাহিনীর কমান্ড লেভেল থেকে আমাদের বলা হলো যে তোমরা ভারতের ভিতরে ক্যাম্প করে থাকবো না, তোমরা বাংলাদেশের ভিতরে অগ্রসর হও এবং বাংলাদেশের জমি আস্তে আস্তে দখল করতে থাকো, আমরা তোমাদের সাহায্য করব, তোমরা ক্যাম্প উঠে নিয়ে বাংলাদেশের ভিতরে চলে যাও। এটা 22শে নভেম্বরের ঘটনা। তো 22শে নভেম্বর থেকে ভারতীয় সেনাবাহিনী ডিক্লেয়ার করেছিল যুদ্ধ কিন্তু 3 ডিসেম্বর, তার মানে প্রস্তুতি আগে থেকেই। তো হঠাৎ করে বললেই তো আর মানে বাংলাদেশের ভিতরে ঢোকা যায় না। তো আমাদের সামনে যে প্রতিরক্ষা পজিশন ছিল, যেটা মোহনপুর ব্রিজের উপরে পাকিস্তান সেনাবাহিনীর একটা কোম্পানি পজিশন, ওটাকে আক্রমণ করে তারপরে ওটা দখল করে তারপর আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকতে হবে। তো আক্রমণ করার আগে তো র্যাকি করতে হয়, দেখতে হয় কোন দিক দিয়ে যাবো, কীভাবে আক্রমণ করব, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে র্যাকি করতে হয়, দেখতে হয়। তো আমার সাথে 6 গার্ড রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীর চার্লি কোম্পানি কমান্ডার মেজর ঢিলন, উনি ওনার ভারতীয় সোলজার নিয়েছে প্রায় 20 জনের মতন। আমিও আমার মুক্তিযোদ্ধা প্রায় 10-12 জন মুক্তিযোদ্ধা নিয়েছি। এবং এই সুলাইমানরে বললাম, সুলাইমান পথ দেখায় নিয়ে যা। সুলাইমান তো খুব খুশি, বলে হ্যাঁ এগুলো আমি চিনি স্যার, চলে না নিয়ে যাব। তো এত বড় একটা ফাইটিং ফোর্স সুলাইমান লিড করে নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। চিন্তা করে দেখেন, একটা 12-13 বছরের ছেলে এত বড় একটা ফাইটিং ফোর্সে নিয়ে যাচ্ছে, পথ দেখায়। সুলাইমান একদম প্রথমে আছে। তো আমরা মোহনগঞ্জ ব্রিজ পাকিস্তান আর্মির ক্যাম্পের কাছাকাছি প্রায় 1000 গজ দূরে যখন এসছি, তখন মেজর ঢিলন সাহেব, মানে ভারতীয় সেনাবাহিনীর 6 গার্ড রেজিমেন্টের অফিসার মেজর ঢিলন সাহেব, উনি থেমে গেলেন। উনি আর সামনে অগ্রসর হতে চাচ্ছে না। তো বললো না, পাকিস্তান আর্মির ডিফেন্স, সামনে অগ্রসর হওয়া যাবে না। তো আমরা এরকম কথা বলছি, তখন সুলাইমান আমার কাছে আসলে, এসে আমাকে বলছে, স্যার আমার মনে হয় ইন্ডিয়ান মেজর সাহেবের সাহস একটু কম। আমি তো কেন? ও দেখেন না স্যার, পাকিস্তান আর্মি ক্যাম্প দেখে যাইতে যাচ্ছে না সামনে, তো আমি স্যার যাই দেখে আসি কি করে ওরা। তো এই কথা বলতেছে ইন্ডিয়ান মেজর সাহেব, বুঝতে পারছে। সে বলছে না না, এটা তো পাকিস্তান আর্মির ডিফেন্স, এখানে মাইন ফিল্ড লাগানো আছে, ওদের সব অস্ত্র শস্ত্র একদম মানে ফিক্সড লাইনে লাগানো আছে, ওখানে পা দেওয়ার সাথে সাথে মাইন ফিল্ডে পা পড়বে না, গুলি আসবে। তো আমরা কথা বলছি, ইন দি মিন টাইম সুলাইমান ওই রাইফেলটা আমার কাছে দিয়ে দৌড় মারছে, মানে পাকিস্তান পজিশনের দিকে। তো মেজর সাহেব বলছে, আহারে তুমি ছেলেটারে পাঠালে, এখনই তো মাইনে পা পড়বে। তা আমিও চিন্তা করছি, বাচ্চা ছেলে এতদিন ছিল আমার সাথে। যাই হোক, আমরা দেখছি তখন র্যাকি করতেছি, কোন দিক দিয়ে আক্রমণ করব, কীভাবে আসবো, কোথায় অ্যাসেম্বলি এরিয়া করব, এসব দেখতেছি। ইন দি মিন টাইম প্রায় 40-50 মিনিট কেটে গেছে। হঠাৎ দেখি অন্ধকারের মধ্যে থেকে সুলাইমান একদম আমার সামনে এসে দাঁড়ালো। ওরা হাতের মধ্যে একটা ট্রানজিস্টার, কাঁধের মধ্যে 2টা রাইফেল। আমারে দেখে বলে, স্যার ওর মানুষটাও কিছু মনে করেন না, পাকিস্তানের ক্যাম্পের মধ্যে ঢুকে এই স্যার ট্রানজিস্টারটা দেখছি স্যার, লোভ সামলাইতে পারি না, চুরি করে ফেলছি। আপনি দেখেন না স্যার, 2টা চাইনিজ রাইফেল নিয়ে আইছি ওদের, আর বাংকারের মধ্যে স্যার 2টা গ্রেনেড ফিট করে রেখে আসছি। খালি স্যার আসুক, আইসা খালি নড়ার সাথে সাথে
বাংকার উড়ে হঠাৎ ইন্ডিয়ান মেজর সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ছে, বলে বাই গড, পাকিস্তান আর্মির ডিফেন্সের মতো পেনিট্রেট করতে হলে একটা গেরিলা মানে একটা কমান্ডো দরকার হয়, কোটি কোটি টাকা খরচ করে পাকিস্তান আর্মি কমান্ডো তৈরি করে, আর এই ছেলেটা বাচ্চা ছেলে পারলো কেমন করে? আমিও তাই বলতেছে, ইন্ডিয়ান মেজর সাহেব বলছে ইনক্রেডিবল। তাই আমি বললাম তাই তো, আমি যাই সোলাইমান তুই এই কাজ করতে পারলি কেমন করে? বলে কি যে বলেন স্যার, আমার 10 বছর চুরি করার এক্সপিরিয়েন্স আছে না। এখন আমরা হয়তো বলছি, কিন্তু সেই সময়কার কথা, আজকে থেকে 50 বছর আগে চিন্তা করে দেখেন কি একটা আদর্শ ছিল, কি একটা চেতনা ছিল দেশের জন্য, দেশকে স্বাধীন করতে হবে। এই বাচ্চা ছেলেটা নিজের জীবন বিপন্ন করে, তার প্রতিচ্ছবি এখন আমি দেখতে পারি 24শে আগস্টে। জীবন তুচ্ছ করেও কিন্তু স্বৈরাচার তারপরে এবং আমাদের বাঙালিদের উপর যারা অস্ত্র ধরেছিল, যে পাকিস্তান সেনাবাহিনী, তাদেরকে পরাজিত করে এরা যে আমাদের এই যে বাচ্চা ছেলেরা বা আপামর জনতা, তারা যুদ্ধ করেছে এই দেশটাকে স্বাধীন করার জন্য। তো এটাই ছিল বাংলাদেশের জনযুদ্ধ। তো এটা একটা জ্বলন্ত উদাহরণ যে জনযুদ্ধ কিভাবে হয় এবং এই বাংলাদেশটা কিভাবে স্বাধীন হয়েছে। হঠাৎ করে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই, অনেক কষ্টের বিনিময়ে, ঠিক আছে, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে।